হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে ভিডিওকে লাইক আর শেয়ার করে দিও, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের চুজওয়ান ওয়াংকে মেরে ফেলেছিল, আর অন্যদিকে আমরা দেখতে পাই ভেহুয়া আর চ্যানকে। ওরা দুইজনে আঙ্কেল লিওর এখানে চলে এসেছে। ভেহুয়া বলতেছিল আমরা ঝ্যানচ্যাংয়ের মাথা মার্কেটের মধ্যে কেটে ফেলতে দেখেছিলাম, আর যে আমাদেরকে ওইখানে বাঁচানোর জন্য এসেছিল ও ব্লাড ওয়ার ইউজ করতে পারতো। তার মানে আমাদেরকে ওইখানে বাঁচানোর জন্য যে এসেছিল ও আর কেউ নয়, ব্রাদার চুজওয়ান। চ্যান বলতেছিল ব্রাদার চুজওয়ান আজকেও আমাদেরকে বাঁচানোর জন্য এসেছে। আঙ্কেল লিউ বলতেছিল একজন ডিমনিক কাল্টিভেটর হওয়ার পরেও চুজওয়ান অনেক ভালো একটা ছেলে। এই ধরনের ছেলেকে হারানোটা একদমই উচিত হবে না। তুমি তাড়াতাড়ি আমাকে বলো যে ওয়াং কোথায় ফাইট করতেছে। আমি চুজওয়াংকে ওইখানে হেল্প করার জন্য যাচ্ছি। আমি একদমই চুজওয়াংকে ওইখানে মরার জন্য ছেড়ে দিতে পারি না। তখন ওইখানে চুজওয়াং এসে বলতেছিল আমার হেল্প করার কোনো দরকার নাই, কারণ আমি আপনার সামনেই আছি আঙ্কেল লিউ, আর আমি আসার সময় আপনাদের জন্য একটা গিফটও নিয়ে এসেছি। খুশি হয়ে চ্যান বলতেছিল সিনিয়র ব্রাদার আপনি কি ঠিক আছেন? সত্যি আপনাকে ঠিক দেখার পরে আমাকে অনেক ভালো লাগতেছে। আর অবাক হয়ে ভেহুয়া বলতেছিল সিনিয়র ব্রাদার আপনার হাতে কি এটা ওয়াং এর মাথা নাকি? চুজওয়াং বলতেছিল এই শালা আমাদের সেক্টর লোককে মেরেছে, তো আমি এর সাথে ওটাই করেছি যেটা ও ডিজার্ভ করে। আঙ্কেল লিউ বলতেছিল চুজওয়াং তুমি তো অনেক পাওয়ারফুল হয়ে গেছো। আমার এই জিনিসটা এখনো ভালোভাবে মনে আছে, যখন আমাদের সেক্ট ডিস্ট্রয় হয়ে গেছিল তুমি তোমার কি রিফাইনিং এর 4th লেভেলে ছিলে, কিন্তু এখন তুমি এতটাই পাওয়ারফুল হয়ে গেছো যে তুমি ওয়াংকেও মেরে ফেলেছো। এর মানে তো এটা ক্লিয়ার যে তোমার কাল্টিভেশন কমসে কম 9th লেভেলের মধ্যে পৌঁছে গেছে। আর 9th লেভেলের কথা শোনার সাথে সাথে ওইখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আঙ্কেল লিউ বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার যে আমাদের হুজি সেক্টর কাছে অনেক ভালো একটা ট্যালেন্ট আছে, যে এত কঠিন সময়ের মধ্যে অনেক ভালোভাবে গ্রো করতে পারতেছে। আর আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি আমাদের সাথে হু ফ্যামিলির ম্যানশনে চলে আসো। আমি তোমার ফাউন্ডেশন স্টাবলিশ করার জন্য অনেক হেল্প করতে পারবো। চুজওয়ান বলেছিল আঙ্কেল লিউ আপনার কাইন্ডনেসের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে প্লিজ আপনি মাফ করে দিন, কারণ আমি আপনার সাথে একদমই থাকতে পারবো না, কারণ আমার কাছে এখন অনেকগুলো কাজ আছে আর ওই কাজগুলো আমাকে একাই করতে হবে। আঙ্কেল লিউ বলতেছিল তোমার কাছে এমন কি কাজ আছে যেটা তোমাকে একাই করতে হবে? চুজওয়ান ভাবতেছিল এখনো আমার কাছে অনেক বড় একটা সিক্রেট আছে। আমি বারবার আড়তে যাই আর অনেক দিনের জন্য এখান থেকে গায়েব হয়ে যাই, আর আমি যদি এদের সাথে থাকি তাহলে এরা বুঝতে পেরে যাবে যে আমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাই। আর তারপর যদি এরা আমাকে জিজ্ঞেস করে যে আমি কোথাও যাচ্ছি, তাহলে এদেরকে এই জিনিসটা বলাটা অনেক কঠিন হয়ে যাবে। তারপরে অ্যাক্টিং করতে করতে চুজওয়ান বলতেছিল আমি যদি আপনাদের সাথে থাকি তাহলে আপনারা আমাকে পাওয়ারফুল বানানোর জন্য আপনাদের অনেক রিসোর্স ইউজ করবেন, আর এই জন্য জুনিয়র ব্রাদাররা কিছুই পাবে না। আর শুধুমাত্র আমার বেনিফিটের জন্য আমি কাউকে কষ্ট দিতে চাই না, আর বিশেষ করে নিজের সেক্টর লোকেদের। তখন চ্যান বলতেছিল সিনিয়র ব্রাদার আপনি অনেক ভালো, আমি আমার লাইফে এত ভালো ডিমনিক কাল্টিভেটর কখনো দেখিনি। তখন আঙ্কেল লিউ বলতেছিল সত্যি চুজওয়ান আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি এত ভালো একটা ছেলে হবে। আমি যদি এই জিনিসটা আগে জানতাম তাহলে আমি অবশ্যই তোমাকে পাওয়ারফুল বানার জন্য অনেক কষ্ট করতাম, কিন্তু তবুও যদি তুমি একাই থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তবে একটা কথা মনে রাখবে, যদি তোমার কখনো কোনো সাহায্য প্রয়োজন হয় শুধু আমাকে একবার বলে দেখবে, তোমার আঙ্কেল লিউ সবসময় তোমার পাশেই থাকবে। তারপর চুজওয়াং বলতেছিল আঙ্কেল লিউ আমার ফাউন্ডেশন টেকনিক চাই। আমি একটা টেকনিকের নাম শুনেছিলাম যেটার নাম হলো ব্লাড রিভাইনিং স্ক্রিপচার। তো আঙ্কেল লিউ আমি জানতে চাই যে ওটার দাম কত? তখন আঙ্কেল লিউ বলতেছিল শুধুমাত্র 500 ব্লাড পালস দিলে আমি তোমাকে ওই টেকনিকটা দিয়ে দিব। চুজওয়ান ভাবতেছিল অতীতে তো এই টেকনিকটা অনেক দামি হতো, আমি যদি আমার সেক্টরের মধ্যে 1000 কন্ট্রিবিউশন পয়েন্টও দিতাম তবে এই টেকনিকটা পাওয়া অনেক কঠিন হতো, কিন্তু এখানে শুধুমাত্র 500 ব্লাড পালস দেওয়ার কারণে আঙ্কেল লি আমাকে এই টেকনিকটা দিয়ে দিচ্ছে। সত্যি আঙ্কেল লি অনেক চালাক একটা লোক, উনি আমাকে একটা পারফেক্ট ডিল দিয়েছে। তখন চুজওয়ান বলেছিল আঙ্কেল লিউ আপনার কাইন্ডনেসের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার কাছে শুধুমাত্র 300 ব্লাড পালস আছে, আর সাথে আমার কাছে কিছু স্পিরিচুয়াল স্টোনও আছে, কিন্তু আপনি আমাকে যেই দামটা বলেছেন সেই হিসাবে এখনো এখানে কিছু কমতি আছে। আঙ্কেল লিউ বলতেছিল আমি তোমার কাছে 500 ব্লাড পিলস এই জন্য চাইছিলাম যাতে আমি এই ব্লাড পিলস গুলো সবাইকে দিতে পারি, আর না হলে তুমি যদি আমার কাছে এমনি সময় চলে আসতে আমি তোমাকে ওগুলো ফ্রিতেই দিয়ে দিতাম। আর না হলে আমি ব্লাড পালস নিয়ে কি বা করবো? এটা শোনার পরে চুজওয়ান ভাবতেছিল কি এখানে আঙ্কেল লি সবাইকে হেল্প করার জন্য ব্লাড পালস নিচ্ছে, আমি তো শুধু এখানে গরিব হওয়ার অ্যাক্টিং করতেছিলাম যাতে আমাকে ব্লাড পাল ওয়েস্ট করতে না হয়, আর আঙ্কেল লিকে যাতে কথার মধ্যে ফাঁসিয়ে নেই। আর আমি তো এই জিনিসটা একদমই জানতাম না যে আঙ্কেল লিও এত ভালো একটা লোক। সত্যি সবগুলো লোক একদমই আমার মতো হয় না, কিছু কিছু লোক সত্যিকার অর্থেই ভালো হয়। তারপর চুজওয়ান বলতেছিল আঙ্কেল লিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এই হেল্পটা আমি কোনোদিনই ভুলবো না। টেকনিক দেওয়ার সময় আঙ্কেল লিও বলতেছিল বাইরে যাওয়ার পর তোমার উপরে অনেক বড় বড় বিপদ আসবে, তো প্লিজ তুমি ওই সময় তোমার নিজের খেয়াল রাখিও। আর এই জিনিসটা তুমি কখনোই ভাবিও না যে এই পৃথিবীতে তোমার জন্য কেউ নেই। এখানে আমাদের সেক্টর যতগুলো লোক আছে ওই সব লোকই তোমার ফ্যামিলির মতো, আর তোমার যদি কখনো কোনোদিন আমাদের হেল্প প্রয়োজন হয় তাহলে তুমি নিশ্চিন্তে হু ফ্যামিলি ম্যানার্সে চলে আসিও, আমরা তোমার হেল্প করার জন্য একদম রেডি আছি। তারপর আঙ্কেল লিউকে ধন্যবাদ বলে চুজওয়ান ওইখান থেকে চলে আসে। আর চুজওয়ান যাইতে যেতে ভাবতেছিল আমাদের হুজি সেক্ট যদিও একটা ডিমনিক সেক্ট ছিল, কিন্তু তবুও এখানে অনেকগুলো ভালো ভালো লোক ছিল। আর আমি যদি সত্যি সত্যি বলি তাহলে এত ভালো তো রাইটিয়াস কাল্টিভেটর লোকগুলো হয় না যতটা ভালো এই লিউজয়াং। তারপরে জুমিং যখন ওইখানে ফিরে আসে ও ওইখানে আসার পরে জিজ্ঞেস করতেছিল আঙ্কেল লিউ আমাদের এখানে এতগুলো ব্লাড পাল কিভাবে আসলো? আঙ্কেল লিউ বলতেছিল এই সবগুলো ব্লাড পাল চুজওয়ান নিয়ে এসেছিল। অবাক হয়ে জুমিং বলতেছিল কি চুজওয়ান? এর মানে তো এটা যে ও এখনো জীবিত আছে। তখন ভেহুয়া বলতেছিল হ্যাঁ ও জীবিত আছে, আর তুমি কি একটা জিনিস জানো? ও আমাদের মতো একদম বেকার বসে নেই, ও অনেক ভালোভাবে লেভেল আপ করতেছে। ও ওর কি রিফাইনিং এর 9th স্টেজে পৌঁছে গেছে, আর ওই শালা ওয়াংকে সিনিয়র ব্রাদার চুজওয়াং নিজের হাতে মেরে ফেলেছে। আর এটা শোনার পরে জুমিং ভাবতেছিল এর মানে তো এটাই যে লাস্ট টাইমের গার্ড গুলোকে চুজওয়াংই মেরেছে, কিন্তু এত কম সময়ের মধ্যে ও এতটা পাওয়ারফুল কিভাবে হলো? এখানে একদিকে আমরা যারা সার্ভাইভ করার জন্য অনেক স্ট্রাগল করতেছি, আর অন্যদিকে চুজওয়াং অনেক পাওয়ারফুল হচ্ছে। তখন ভেহুয়া বলেছিল জুমিং যতদূর আমার জানা আছে তুমি তো ব্রাদার
জোয়াংকে একদমই পছন্দ করো না, আর আমি শিওর যে তুমি ওর নিয়ে আসে ব্লাড পিলস গুলো একদমই অ্যাকসেপ্ট করবে না। তখন চ্যান বলতেছিল, হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমরা জানি যে ব্রাদার জুমিং চু জোয়ানের দেওয়া কিছুই খাবে না, তাতে ওগুলো ব্লাড পালস হোক বা অন্য কিছু। তখন জুমিং বলতেছিল, আরে না না, আমাকে ব্লাড পালস লাগবে। আর জুমিং মনে মনে ভাবতেছিল, আমি শিওর যে জুমিং অনেক ভালো একটা আর্টিফেক্ট পেয়েছে, আর না হলে এত কম সময়ের মধ্যে এত পাওয়ারফুল হওয়াটা ওর পক্ষেও অসম্ভব হবে। আমাকে যে করেই হোক জানতে হবে যে চু জোয়াং আমাদের কাছ থেকে কি লুকাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই আমাদের চু জোয়াং আবারও আর্থে ফিরে আসে, আর চু জোয়াংকে ওইখানে দেখার পর স্পিড ডগ গুলো অনেক খুশি হয়ে যায়। আর খুশি হওয়ার পর গ্যাং মেম্বাররা বলতেছিল, বস তো ফাইনালি আপনার চলে এসেছেন, আপনি কি জানেন আপনার যাওয়ার পুরো 2 মাস হয়ে গেছে। আর আমরা সবাই এখানে ভাবতেছিলাম যে আপনি কোথায় চলে গেছেন, কিন্তু আপনাকে একদম টেনশন করা লাগবে না, আপনার এখানে না থাকার পরে আমরা এখানে সবকিছু অনেক ভালোভাবে সামনে নিছি। আর তাছাড়াও আমাদের গার্ডেনে যে ক্রপস গুলো ছিল আমরা ওগুলোকে হারভেস্ট করে নিয়েছি। চু জোয়ান ভাবতেছিল, আমি আমার বেজের আশেপাশে অনেকগুলো অ্যারে সেট করে দিয়েছিলাম, আর তাছাড়াও আমার জিয়াওসি ওর স্পিড ডগের সাথে এখানে রেগুলারই পাহারা দেয়। আর আমার মনে হয় এইসব জিনিসের কারণে কারোর মধ্যে এতটা পাওয়ার নাই যে আমাদের এখানে চলে আসবে। আর যাই হোক, এটা তো সবচেয়ে ভালো ব্যাপার যে এখানে সবকিছু অনেক ভালোভাবে হয়ে গেছে। আর এখন শুধুমাত্র আমাকে একটা জিনিসে চেক করতে হবে, আমার স্পিড ফলোয়ার গুলো তৈরি হয়েছে কি হয়নি। তারপর চু জোয়াং যখনই দরজা খুলে ভেতরের দৃশ্য দেখার পর চু জোয়াং একেবারেই খুশি হয়ে যায়, কারণ চু জোয়াং ওইখানে দেখতে পায় ওইখানে একটা নয় অনেকগুলো স্পিড ফলোয়ার তৈরি হয়েছে। আর ওইসব দেখার পরে চু জোয়াং ভাবতেছিল একটা পিল রিফাইন করার জন্য এটা এনাফ হবে। তারপরে চু জোয়াং ওই ফক্সটার ওইখানে যাওয়ার পরে বলতেছিল, তুমি তো একদম অসাধারণ, তোমার এই স্ট্রং বডি থেকে পাওয়ার নেওয়ার কারণে এই স্পিড ফলোয়ার গুলো অনেক ভালোভাবে তৈরি হয়েছে। আর বন্ধু তুমি আমাকে মাফ করে দিও, কারণ এখন তোমার আর কোনো প্রয়োজন নেই, তো এখন তুমি শান্তিতে মরতে পারো। আর এটা বলার সাথে সাথে চু জোয়াং সোল ফ্লোয়ার বাইরে বের করে নেয়, আর সেই সাথে উলফ কিং ওইখানেই মারা যায়। চু জোয়াং বলতেছিল, এই কাল্টিভেশনের রাস্তায় আপনি যদি ট্যালেন্টেড তাহলে অনেক ভালো, কিন্তু এই রাস্তায় যদি আপনার কাছে রিসোর্স থাকে তাহলে আপনাকে কেউ বিট করতে পারবে না। আর এখন যেহেতু আমার কাছে অনেকগুলো ভালো ভালো জিনিস আছে, তাই আমার পিল বানানোর সাকসেস রেট 30% বেড়ে গেছে। আর তখনই আমরা দেখতে পাই কর্ডনের ভেতর থেকে 3-4টা পিল বাইরে বেরোয়। চু জোয়াং বলতেছিল, তো ফাইনালি এই পিল গুলো তৈরি হয়ে গেছে। আর যখনই চু জোয়াং একটা পিল খায় ওর বডির আশেপাশে অনেকগুলো এনার্জি গ্যাদার হতে শুরু করে। চু জোয়াং ভাবতেছিল, আমার বডির জন্য এখানে একটা ফাউন্ডেশন পিল সামলানোটা অনেক কঠিন হয়ে গেছে, আর এখনো তো আমাকে অনেকগুলো পিল খেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি এই এনার্জি গুলোকে কম্প্রেস করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি লেভেল আপ করতে পারবো না। তারপর চু জোয়াং ওখানে আরো পিল খেয়ে এনার্জিকে কন্ডেন্স করে শুরু করে, কিন্তু চু জোয়াং যখনই ওর চোখ খোলে ও দেখতে পায় ওর স্পিরিচুয়াল সির মধ্যে চলে এসেছে। তখনই ওইখানে উলফ কিং এর সোল এসে বলতেছিল, চু জোয়াং তুমি অনেক খারাপ একজন ডেমনিক কাল্টিভেটর, তোমার এই ফুলগুলো পাওয়ার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি, তো আমি এখন পুরোপুরিভাবে চেষ্টা করবো যাতে তুমি এখন ব্রেক থ্রু করতে না পারো আর সারা জীবনের জন্য এইখানে আটকে যাও। আর এটা বলার সাথে সাথে ওই উলফ কিং চু জোয়ানের উপরে অ্যাটাক করে দেয়। আর এটা দেখার পরে চু জোয়াং ভাবতেছিল, উলফ কিং এর আমার উপরে এত বেশি হেট্রেড ছিল যে এখানে একটা উলফ কিং এর ফর্ম নিয়ে নিয়েছে, আর একে না হারানো পর্যন্ত আমি একদমই ব্রেক থ্রু করতে পারবো না। তখনই চু জোয়াং ওই উলফ কিং এর উপরে অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। চু জোয়াং ভাবতেছিল, রাইটিয়াস সেক্টর লোকেদের কাছে অনেক বেশি ফায়দা থাকে, আর ওদের তৈরি করা পিলের মধ্যে এইটাই ফায়দা থাকে যে আপনার এই ধরনের ব্রেক থ্রু করার সময় কোনো সমস্যাই হয় না। কিন্তু আমাদের ডেমনিক কাল্টিভেটরদের কাছে কোনো অপশনই থাকে না, আমাদের কাউকে না কাউকে মেরে এই স্পিড ফ্লোয়ার তৈরি করতে হয়। আর এই জন্য ব্রেক থ্রু করার সময় ওই লোকটার ঘৃণা আমাদের জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করে। আর এই উলফ কিং যেহেতু ওর ঘৃণার কারণে তৈরি হয়েছে, এই জন্য একে ধ্বংস করাটা অনেক কঠিন হবে। আমি এর উপরে যত বেশি অ্যাটাক করবো এ ততই বড় হবে। তখন এই উলফ কিং বলতেছিল, চু জোয়াং আমার উপরে অ্যাটাক করে কোনো লাভ হবে না, তুমি তো একটা জিনিস জানো এটা আমার রিয়েলাম, আর আমার রিয়েলামে আমাকে মারাটা কারো পক্ষেই সম্ভব না, তুমি তো একদমই ট্যালেন্টেড নও, আর তোমার কাছে তো কোনো ব্যাকআপও নাই। আর আমি এটা গ্যারান্টি দিতে পারি যে তুমি যতই চেষ্টা করো না কেন একদিন না একদিন তুমি শ্যানওয়াং সেক্টরের লোকের হাতে মরবে, তোমার মতো একটা আবর্জনা ব্রেক থ্রু করার জন্য একদমই যোগ্য নয়। চু জোয়াং বলতেছিল, এ তো আমার উপরে অ্যাটাক করতেছে না, আমার মনে হয় আমার সাথে কথা বলতে চায়। তখন চু জোয়াং উলফ কিং কে বলতেছিল, তোমরা সবাই আমাদের সাথে অনেক খারাপ করেছো, হ্যাঁ আমি মানতেছি আমরা ডেমনিক কাল্টিভেটর, কিন্তু সেই কারণে কি আমরা কিছুই পাবো না? রাইটিয়াস সেক্টর লোকেদের কাছে সবকিছুই আছে, কিন্তু ওরা ওদের সবকিছু নিজেদের কাছেই রাখে, আমাদেরকে কিছুই দেয় না। তাহলে যদি আমরা ডেমনিক রাস্তা ফলো না করি তাহলে কি করবো আমরা? তোমরা তো কখনো আমাদেরকে পাওয়ারফুল হতেই দিবে না। তখন অ্যাটাক করতে করতে উলফ কিং বলতেছিল, তো পাওয়ারফুল হওয়ার জন্য তোমরা কি আমাদেরকে মারবে? এটা তো কোনো দিক থেকেই ঠিক নয়। চু জোয়াং বলতেছিল, ডেমনিক কাল্টিভেটরদেরকে শুরু থেকে শুধুমাত্র একটা জিনিসই শেখানো হয়, তুমি যদি কিছু পাচ্ছ না তাহলে তুমি ওই জিনিসটাকে ছিনিয়ে নাও, আর তুমি যদি ওই জিনিসটা ছিনিয়ে নিতে পারতেছো না তাহলে ওই জিনিসটার মালিককেই মেরে ফেলো, কারণ ওই জিনিসটার মালিক যদি মরে যায় তাহলে ওই জিনিসটা তোমারই হবে। আর হেভেন্স যদি আমাদের কিছু দিচ্ছে না তাহলে হেভেন্স কেও ডিস্ট্রয় হতে হবে। আর আমি জানি এটা তোমার রিয়েলাম নয়, এটা হচ্ছে আমার রিয়েলাম, আর আমার মাইন্ডে কেউ এতটা পাওয়ারফুল হতে পারবে না যে ও আমাকে হারিয়ে দিবে। আর এটা বলার সাথে সাথে চু জোয়ান ওই উলফ কিং কে ওইখানেই মেরে ফেলে। তখনই আমরা দেখতে পাই চু জোয়ানের স্পিরিচুয়াল সির ভেতর থেকে ওই উলফ কিং একটা হিউম্যান ফর্মে বাইরে বেরিয়ে আসে। উলফ কিং বলতেছিল, চু জোয়ান তুমি একদমই একটা খারাপ লোক ছিলে না, তুমি একবার ভেবে দেখো যে তুমি কাল্টিভেশনের রাস্তা কেন চুজ করেছিলে। হ্যাঁ আমি মানতেছি তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, তুমি টাইম ট্রাভেল করেছিলে, আর অতীতে ফিরে আসার পরে কোনো সেক্টর লোকেরাই তোমাকে কোনোভাবেই হেল্প করেনি, তোমার জীবন বিপদের মধ্যে ছিল, আর নিজের জীবনকে বাঁচানোর জন্য তোমার কাছে একদমই পাওয়ার ছিল না। আর এই সময় তুমি যে কোনো রাস্তাই হোক সেই রাস্তা ইউজ করে পাওয়ারফুল হয়েছো। আর একটা জিনিস যদি দেখা যায় এই পুরো ডঙ্গো সিটির মধ্যে তুমি সবচেয়ে পাওয়ারফুল লোক হয়ে গেছো, আর যতক্ষণ তুমি এই জায়গায় থাকবে এমন কোনো লোক নেই যে তোমার কিছু করতে পারবে, তোমার কাছে পাওয়ার আছে, ওয়েলথ আছে, আর সবকিছুই আছে। তো এইসব দিয়ে তো তুমি এখানে তোমার পুরো লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করতে পারবে। আর ফালতুই কাল্টিভেশন ওয়ার্ল্ডে গিয়ে কেন তুমি তোমার সময় নষ্ট করবে? চু জোয়াং
জুয়াং বলতেছিল, দেখো তোমার এইসব করার ফলে কোনো লাভ হবে না। আমি ভেবেছিলাম যে আমার মাইন্ড অনেক স্ট্রং হবে আর অনেক তাড়াতাড়ি আমি এই সবকিছু শেষ করে বাইরে আসতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি পাওয়ারফুল হওয়ার জন্য যতটা সিরিয়াস হয়নি, তুমি তার থেকেও বেশি আমাকে থামানোর জন্য সিরিয়াস হয়েছো। তুমি এখানে এত ফালতু কথা বলতেছো এই জন্যই যাতে আমি ব্রেক থ্রু করতে না পারি। কিন্তু তুমি কি একটা জিনিস জানো, এইসব করার ফলে কোনো লাভই হবে না, কারণ যেই পিলটা তুমি খাওয়ার জন্য আমাকে আটকাচ্ছিলে ওই পিলটা আমার হাতেই আছে আর এখন তুমি আমাকে একদমই আটকাতে পারবে না। আর এই কথাটা বলার সাথে সাথে চু জুয়াং ওই পিলটা খেয়ে নেয়। এটা দেখার পরে উলফ কিং ভয় পেয়ে বলতেছিল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি একসাথে দুইটা ফাউন্ডেশন পিল খেয়ে ফেলেছো। তুমি কি জানো না এই কাজটা করার কারণে তোমার সোলের উপরে অনেক বড় একটা ড্যামেজ পড়বে আর তুমি এখানে অনেক ভয়ঙ্কর ভাবে মৃত্যুবরণ করবে। চু জুয়াং বলতেছিল, দেখো আমি তোমার সাথে আর একদমই টাইম ওয়েস্ট করতে চাই না, তোমার সাথে কথা বলে আমাকে অনেক ভালো লেগেছে, কিন্তু এখন আমি যাচ্ছি। তখনই চু জুয়াং ওর বডির ভেতর থেকে ফায়ার দিয়ে তৈরি উইংস বাইরে বের করে আর ওইখান থেকে উড়ে চলে যাচ্ছিল। আর যাইতে যাইতে চু জুয়াং বলতেছিল, আমার সামনে যে কেউ আসুক না কেন আমাকে স্ট্রং হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর ওইখানে উলফ কিং বলতেছিল, হ্যাঁ আমি মানতেছি তুমি জিতে গেছো, কিন্তু ওইখানে আমাদের চু জুয়াং আবারও থেমে যায়। উলফ কিং বলতেছিল, আমি তোমার জন্য একদমই কোনো সমস্যা সৃষ্টি করবো না, তো তুমি এখান থেকে যেতে পারো। তখন চু জুয়াং বলতেছিল, এইখান থেকে যাওয়ার সময় আমি অনেক বেশি কিউরিয়াস হয়ে গেছিলাম। আমি অনেকক্ষণ যাবত এই জিনিসটাই ভাবতেছি যে আমার ব্লাড রিফাইনিং স্ক্রিপচার তোমার মতো একটা ডিমান্ড কেউ কি অবজার্ভ করতে পারবে? আর এটা বলার সাথে সাথে চু জুয়াং ওই উলফ কিং এর উপরে ব্লাড রিফাইনিং স্ক্রিপচার ইউজ করে। তখন উলফ কিং বলতেছিল, চু জুয়াং তুমি অনেক খারাপ একটা লোক, আমার জীবিত থাকা অবস্থায় তুমি আমার সাথে অনেক খারাপ কিছু করেছিলে আর এখন আমার মরার পরেও আমার সোলকেও তুমি বিরক্ত করতেছো, তো তুমি কি হেভেন্স কে একদমই ভয় পাও না? চু জুয়াং বলতেছিল, এখন তো হেভেন্স আমাকে ব্লেসিং দেয়, তো এখন আমি হেভেন্স কে কেন ভয় পাবো? আর যদি কথা বলি তুমি অনেক পাওয়ারফুল একটা বিস্ট ছিলে যে কোনো কারণ ছাড়াই অনেকগুলো লোককে মেরেছে, তো এই জন্য তোমাকে মারার পর আমার কর্ম একদমই খারাপ হবে না আর তোমাকে মারার পরে আমি অনেকগুলো মেরিট পয়েন্ট পাবো আর এইভাবে আমি আমার ডিমনিক পাতে চলে ইমমর্টালিটি অ্যাচিভ করব। তারপর যখন আমাদের চু জুয়াং রিয়েল ওয়ার্ল্ডে ওর চোখ খোলে তখন ও অনেকগুলো এনার্জি রিলিজ করে। অবাক হয়ে গ্যাং মেম্বাররা বলতেছিল, আরে এখানে হচ্ছেটা কি? আমাদের বসের রুম থেকে এত ভয়ঙ্কর এনার্জি বাইরে বেরোচ্ছে কেন? তারপরে আমরা দেখতে পাই চু জুয়াংয়ের এনার্জি পুরো স্কাইকে কভার করে ফেলেছে আর ওইখানে থাকা জম্বিগুলো তো কিছুই বুঝতে পারতেছিল না যে এখানে হচ্ছেটা কি। আর তাছাড়া বিটিএস গ্যাংয়ের লোকেরাও এই এনার্জিটা দেখে ফেলে। বস ওয়াং বলতেছিল, এই ফিনোমিনাটা তো তখন হয় যখন আমাদের উপরে অনেকগুলো জম্বি অ্যাটাক করার জন্য তৈরি থাকে। আমার মনে হয় জম্বির সাথে ফাইট করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে, কারণ আমি শুনেছি যে যতবারই এই ফিনোমিনাটা হয়েছিল ততবারই অনেকগুলো লোক মারা গেছে। একটা কাজ করো, তুমি তোমার লোককে নিয়ে যাও আর ইনভেস্টিগেশন শুরু করো আর দেখো যে আশেপাশে হচ্ছেটা কি আর সত্যিই কি আমাদের উপরে জম্বির অ্যাটাক হবে। অন্যদিকে আমাদের চু জুয়াং বলতেছিল, তো ফাইনালি আমি ব্রেক থ্রু করে ফেললাম আর এখন আমি ফাউন্ডেশন রিয়েলামে পৌঁছে গেছি। আর আমি শুনেছিলাম যে ফাউন্ডেশন রিয়েলামে পৌঁছানোর পরে আপনার লাইফ স্প্যান পুরো 100 বছরের জন্য বেড়ে যায়। সত্যি কাল্টিভেশনের ওয়ার্ল্ড একদম অসাধারণ। আর এখন কোনো ধরনের সোয়ার্ড ইউজ না করে আমি অনেক ইজিলি উঠতে পারবো। আগে তো আমি কাল্টিভেশন ইউজ করে আমি আমার বডিকে স্ট্রং বানাইতাম, কিন্তু এখন কাল্টিভেশন ইউজ করে আমি আমার সোলকেও পাওয়ারফুল বানাতে পারবো আর সাথে আমি আমার নিজের ম্যাজিক্যাল ওয়েপেনও রিফাইন করতে পারবো। আর আমার ওই ওয়েপেন নর্মাল ওয়েপেনের থেকে একদম আলাদা হবে আর অনেক পাওয়ারফুল হবে। তারপরে চু জুয়াং স্ক্রিপচার পড়ার পরে বলতেছিল, আমার মতে এই সোল কিলিং রোপটা আমার জন্য একদম পারফেক্ট হবে, কারণ অলরেডি আমি ব্লাড ওয়্যার ইউজ করতেছি আর এই জন্যই আমি ওয়্যার আর রোপ ইউজ করা দিয়ে একদম পারফেক্ট হয়ে গেছি। আমাদের ডিমনিক কাল্টিভেটরদের কাছে একটা মেটাল থাকে যেটার নাম হলো ইনস্টেলা, আর আমরা যদি নর্মাল কোনো স্টিলের উপর ওই মেটালটা রাখি তাহলে ওই স্টিলটা ওই মেটালটাকে অ্যাবজর্ব করে ফেলে আর অনেক পাওয়ারফুল একটা ম্যাজিক্যাল ওয়েপেনে ট্রান্সফর্ম হয়ে যায়। আর তাছাড়াও আমার ডিমনিক ইন বানানোর জন্য অনেকগুলো ব্লাড প্রয়োজন হবে, কমসে কম আমাকে 10,000 জম্বিকে মারতে হবে আর তারপরে আমি আমার জন্য একটা ম্যাজিক্যাল ওয়েপেন বানাতে পারবো। কিন্তু এক এক করে এতগুলো জম্বিকে মারা অনেক কষ্টকর ব্যাপার আর আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। আর তখনই চু জুয়াংয়ের মনে পড়ে, আমার কাছে যদি হাই লেভেলের জম্বির কোর থাকে তাহলে সবগুলো জম্বি আমার পিছু পিছু চলে আসবে, তাই আমাকে যে কোনো ভাবে হলেও কয়েকটা হাই লেভেলের বিস্টকে মারতে হবে আর তারপরে ওই কোরগুলোকে টোপ হিসেবে ইউজ করে সবগুলো জম্বিকে একসাথে করতে পারবো আর তারপরে আমি আমার অ্যারে ইউজ করে সবগুলো জম্বিকে একবারে মেরে ফেলবো। আমি যদি এই প্ল্যানটা ইউজ করি তাহলে আমাকে বেশি কষ্টও করতে হবে না আর আমার কাছে অনেক পাওয়ারফুল একটা ওয়েপেনও চলে আসবে। তারপরে আমরা দেখতে পাই চু জুয়াং ওর কর্প সোলজারকে হাই লেভেলের একটা কোর দিয়ে দিয়েছে আর ওই কর্প সোলজার ওই জম্বিগুলোকে ওর পিছু পিছু চু জুয়ানের ওইখানে নিয়ে আসে। আর ওইটা দেখার পরে চু জুয়ান বলেছিল, হ্যাঁ এখানে কমসে কম 10,000 জম্বি তো হবে আর এখন আমাকে এই মাটির মধ্যে ডিমনিক ইনস্টেলাকে রাখতে হবে আর তারপরে আমি আমার ফরমেশন ইউজ করে এই সবগুলো জম্বিকে মারতে পারবো। তখনই আমাদের চু জুয়ান নিজে একটা লোককে নোটিস করে যে দৌড়াতে দৌড়াতে পালাচ্ছিল আর ওইটা দেখার পরে চু জুয়ান ভাবতেছিল এই মডুটা আবার কোত্থেকে এলো আর এ যদি আমার ফরমেশনে এসে মারা যায় তাহলে এর চক্করে পরে আমার মেরিট পয়েন্টে নষ্ট হয়ে যাবে। তখনই ওই লোকটা দৌড়াতে দৌড়াতে বিটিএস গ্যাংয়ের লোকেদের ওইখানে চলে আসে। বিটিএস গ্যাংয়ের লোকটা বলতেছিল, তুমি ওইখানে যাওয়ার পর কি জানতে পারলে? ওই মোটু বলতেছিল, আমি ওইখানে 5টা হাই লেভেলের জম্বি দেখেছি আর সাথেই আমি ওইখানে ফার্স্ট লেভেলের স্পিরিট বিস্টের স্কেলেটনও দেখেছি। আমি শিওর যে ওই বিস্ট গুলোকে জম্বিগুলোই খেয়ে ফেলেছে আর আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমাদের উপরে অ্যাটাক করার জন্য খুব তাড়াতাড়ি অনেকগুলো জম্বি আসবে। আর তারপরে আমরা জানতে পারি এই লোকটা হলো বিটিএস গ্যাংয়ের ট্যাঙ্ক। তখন শ্যান বলতেছিল, এইখানে যদি অনেকগুলো জম্বি একসাথে জড়ো হচ্ছে তাহলে এটার মানে এটাই যে খুব তাড়াতাড়ি আমাদের ডঙ্গু সিটি ডিস্ট্রয় হয়ে যাবে। তখনই আমরা সাইডে দেখতে পাই বিটিএস গ্যাংয়ের একটা লোকের উপরে একটা স্পাইডার মনস্টার অ্যাটাক করে দিয়েছে। এটা দেখার পর ট্যাঙ্ক বলতেছিল, আমাকে যে কোনো ভাবেই হোক একে বাঁচাতে হবে। তারপর ও এনার্জি দিয়ে একটা স্পেয়ার বানিয়ে ওই বিস্টের উপরে অ্যাটাক করে দেয়। তখন শ্যান বলতেছিল, এই স্পাইডার গুলো অনেক উইক একটা মিউটেন্ট বেস্ট, কিন্তু এদের পয়জনটা অনেক ভয়ঙ্কর। এখন আমাদের এই সাথীর উপরে স্পাইডার পয়জন কাজ করতেছে আর এখন একে বাঁচানোর কোনো উপায় বাকি নাই। তখনই ট্যাঙ্ক বলতেছিল, ভেতরে আমি অনেকগুলো স্পাইডার ওয়েব দেখতে
পাচ্ছি। আমার মনে হয় এখানে আরো অনেকগুলো স্পাইডার আছে। তখনই ওই বিল্ডিং এর ভেতর থেকে অনেকগুলো স্পাইডার বাইরে বেরোতে শুরু করে। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলের সমস্ত আপডেটস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।